জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়ে আমাদের আয়োজন এখন চারদিকে। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। জাতীয় রাজস্ব বোর্ডের চলমান আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। রোববার রাতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ ও দেশের শীর্ষ ব্যবসায়ীদের বৈঠকের পর এই ঘোষণা দেয়া হয়। যৌথ সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাসান মোহাম্মদ তারেক বলেন, সরকারের আশ্বাস ও সংকট নিরসনে উপদেষ্টা কমিটি গঠন করায় আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন তারা। এ সময় বিসিআই এর সভাপতি বলেন, এরই মধ্যে অনেক ক্ষতি হয়েছে। দেশের স্বার্থে আলোচনার মধ্যে দিয়ে চলমান আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে সরকার রাজস্ব ব্যবস্থার সংস্কারে যে 5 সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করেছে তাকে ঐক্য পরিষদ স্বাগত জানায়। আমরা এই কমিটির সাথে সক্রিয়ভাবে কাজ করে টেকসই রাজস্ব সংস্কার করতে অবদান রাখতে পারব বলে আশা করি। এমতাবস্থায় দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে এবং দেশের আমদানি রপ্তানি ও সাপ্লাই চেইন সচল রাখা তথা অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কমপ্লিট শাটডাউন এত দ্বারা প্রত্যাহার করেছে। এদিকে চট্টগ্রাম বন্দর ও বেসরকারি 19টি ডিপোতে কাজে যোগ দিয়েছেন কাস্টমস কর্মকর্তারা। রোববার সন্ধ্যায় বন্দরের বিভিন্ন গেটে স্ক্যানিং শাখা সহ পণ্য ডেলিভারি ও রপ্তানির সাথে সম্পৃক্ত সব শাখার কর্মকর্তারা কাজ শুরু করেন। একই সাথে বেসরকারি 19টি কন্টেইনার ডিপোতেও কাজে যোগ দেন কর্মকর্তারা। ডিপোগুলোতে আটকে থাকা রপ্তানি পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান থেকে পণ্য খালাসের পাশাপাশি রপ্তানির জন্য শিপমেন্টের জন্য বন্দরে পাঠানোর কার্যক্রম শুরু হয়। এর আগে এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে টানা 2 দিন রাজস্ব কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচিতে স্থবির হয়ে পড়ে আমদানি রপ্তানি বাণিজ্য। বন্ধ হয়ে যায় বন্দরের চট্টগ্রাম বন্দরের ও বেসরকারি ডিপোগুলো থেকে পণ্য ডেলিভারি ও রপ্তানি পণ্য শিপমেন্ট। ব্যাপক ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা। এনবিআর সংকট নিরসনে 5 সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রোববার সন্ধ্যায় সচিবালয়ে ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন, এনবিআর কর্মকর্তা কর্মচারীদের দাবির বিষয়টি প্রধান উপদেষ্টার দপ্তর দেখবে। একটা সিদ্ধান্ত হয়েছে এসব আলোচনা এনবিআর এর যারা আন্দোলন করছে এনবিআর এর সংস্কার এগুলি সম্পর্কে একটা 5 সদস্যের একটা উপদেষ্টা পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। আমরা মন্ত্রী পরিষদের সচিবের ইস্যুতে পাবেন, একটা ডিসিশন হয়েছে। ব্যবসায়ীরা ওদের ইচ্ছা ওদের সুবিধা অসুবিধার জন্য যা করার সাথে আলাপ আলোচনা করতে পারে সেই ব্যাপারে আমাদের কমিটি তো ওদের সাথে আলাপ আলোচনা করবে, এনবিআর কিভাবে সংস্কার করা যায় সবার কথা শুনবে, অংশীজন ব্যবসায়ী সবার। এর আগে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনকে আইন বিরোধী ও জাতীয় স্বার্থ বিধ্বংসী বলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেয় সরকার। রোববার বিকেলে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বিবৃতিতে বলা হয়, এনবিআর এর আন্দোলন পরিকল্পিত ও দূরভিসন্ধিমূলক, যা জাতীয় স্বার্থ ও নাগরিক অধিকারের পরিপন্থী। 2 মাস ধরে চলা এই অবস্থার কারণে আমদানি রপ্তানি কার্যক্রম সহ বাণিজ্যিক কর্মকাণ্ড ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। জরুরি বাণিজ্যিক কার্যক্রম চলমান রাখার স্বার্থে এনবিআর এর অধীনস্থ কাস্টমস হাউস, আইসিডি, বন্ড, কমিশন রেট ও শুল্ক স্টেশন সমূহের সব চাকুরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস হিসেবে ঘোষণা করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডে আন্দোলনরত 6 কর্মকর্তার বিরুদ্ধে তথ্যানুসন্ধান শুরু করেছে দুদক। রোববার বিকেলে দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তার হোসেন এই তথ্য নিশ্চিত করেন। দুদক জানায়, কর ও শুল্ক আদায়ের ক্ষেত্রে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে করদাতাদের কর ফাঁকি দেওয়ার সুযোগ তৈরি করে দিচ্ছে কিছু কর্মকর্তা। এতে প্রতি বছর সরকার বিপুল পরিমাণে রাজস্ব প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। কিছু ক্ষেত্রে কর্মকর্তারা ঘুষ না পেয়ে কর ফাঁকির মিথ্যা মামলা করেন বলে জানায় দুদক। অভিযুক্ত ব্যক্তিরা হলেন AKM বদিউল আলম, মির্জা আশিক রানা, মোহাম্মদ মোর্শেদ উদ্দিন খান, মোনালিসা শাহরিন সুস্মিতা, হাসান তারেক রিকাবদার এবং সাধন কুমার কুন্ডু।
অবশেষে 8ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরে এলো অন্তর্বর্তী সরকার। আর 16ই জুলাই শহীদ দিবস এবং 5ই আগস্ট গণ অভ্যুত্থান দিবস উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে আইন উপদেষ্টা জানান, দেশজুড়ে চলমান ভুয়া ও মিথ্যা মামলা ঠেকাতে ফৌজদারি কার্যবিধি প্রণালীতে নতুন বিধান যুক্ত করা হয়েছে। রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফাইড ফেসবুকে এই তথ্য জানিয়েছেন। এর আগে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতনের ঘটনা বহুল 5 আগস্টে জুলাই গণ অভ্যুত্থান দিবস ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরুর দিন 8ই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস এবং জুলাইয়ের কোঠা সংস্কার আন্দোলনের মধ্যে রংপুরে পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যুর দিন 16ই জুলাইকে শহীদ আবু সাইদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল মন্ত্রী পরিষদ বিভাগের এক পরিপত্রে। যদিও জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ জামায়াত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দল এই সিদ্ধান্তে আপত্তি জানায়। পরে এসব সিদ্ধান্ত থেকে সরে আসলো অন্তর্বর্তী সরকার। ইনভেস্টিগেশন অফিসার প্রিপেয়ার করবে, করার পর আমাদের যে এসপি সাহেব আছেন বা পুলিশ কমিশনার আছেন তারা ইনভেস্টিগেশন অফিসারকে বলবে এই প্রাথমিক রিপোর্ট বা প্রিলিমিনারি রিপোর্টটা, ইনভেস্টিগেশন রিপোর্ট, এটা ম্যাজিস্ট্রেটের কাছে জমা দাও। ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেওয়ার পর ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় প্রি ট্রায়াল স্টেজেই ওই মামলা থেকে ওই আসামিদেরকে যাদের বিষয় বা যাদের বিরুদ্ধে কোনো সাবস্ট্যান্টিভ বা সাফিসিয়েন্ট এভিডেন্স নাই তাদেরকে ওই মামলা থেকে মুক্ত করে দিতে পারবেন। OHCHR সেই অফিসের একটা মিশন শাখা বাংলাদেশে ওনারা খুলতে চাচ্ছিলেন। ড্রাফট MOU বা সমঝোতা স্মারক সেটা আজকে মন্ত্রী পরিষদের সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশে সরকার ব্যর্থ হওয়ায় আগামী 3রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র পাঠ করবে এনসিপি, জানিয়েছে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার সকালে এনসিপি কার্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির ঘোষণার সময় একথা বলেন তিনি। জানান, 1 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত সারা দেশে বাঁচাতে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে এনসিপি, যা শুরু হবে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্যে দিয়ে। শহীদ ও আহত পরিবারের কাছে গিয়ে তাদের কথা শুনবেন এনসিপি নেতারা। এছাড়াও 16ই জুলাই বৈষম্য বিরোধী শহীদ দিবস এবং 5ই আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস পালন করবে এনসিপি। তবে নির্বাচনের আগে বিচারের রোড ম্যাপ এবং পরে যারা ক্ষমতায় আসবে তারা কোন প্রক্রিয়ায় বিচার করবেন সেটির প্রতিশ্রুতি দিতে হবে বলে জানান নাহিদ ইসলাম। 1 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত আমাদের সারা বাংলাদেশ ব্যাপী আমাদের 64টা জেলায় জুলাই পদযাত্রা হবে। আমরা এই পদযাত্রার নাম দিয়েছি দেশ গড়তে জুলাই পদযাত্রা। আমরা 1 জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে এই পদযাত্রাটি শুরু হবে। এটি ক্রমান্বয়ে বাংলাদেশের 64টি জেলা প্রদক্ষিণ করবে। আমরা 64টি জেলায় যাব, আমরা শহীদ পরিবারদের কাছে যাব, শহীদের কবর জিয়ারত করব, আহত যোদ্ধাদের সাথে কথা বলবো এবং অভ্যুত্থানকারী এবং বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো। তাদের যে আকাঙ্ক্ষা ছিল জুলাই নিয়ে, সেই আকাঙ্ক্ষার কথা আমরা শুনবো। দ্বিতীয় দফার সংস্কার আলোচনায় ঐকমত্য নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কমিশনের 7ম দিনের আলোচনায় মৌলিক সংস্কার নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্বের যুক্তিতে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির বিরোধিতা করেছে বিএনপি ও তার জোট সঙ্গীরা। তবে জামায়াত, এনসিপি সহ বাকি দলগুলো বলছে প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা কুক্ষিগত না হয়, সেজন্যই এই কমিটি চাচ্ছেন তারা। এদিকে আগামী মাসে জুলাই সনদ ঘোষণা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অধ্যাপক আলী রিয়াজ। আমাদের লক্ষ্য ছিল যে ব্যবস্থা ফ্যাসিবাদী শাসনকে তৈরি করেছে তার কাঠামোগত পরিবর্তনগুলো আমাদের করতে হবে। এই সংকল্পের থেকে সমস্ত রকম মত পার্থক্যকে পাশে রেখে আমরা সকলে সমবেত হয়েছিলাম।
আগামী দিনের নির্বাচনী সুবিধা নেয়ার জন্য ধর্ষণের সমাধান না করে মিথ্যাচারের মাধ্যমে রাজনীতিকরণ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব ও শীর্ষ নেতাদের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার অজিত সিং। 1 ঘন্টার সাক্ষাৎ শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, সমস্যার সমাধান না করে মিথ্যাচারের মাধ্যমে নির্বাচনী বৈতরণী পার হওয়ায় কোনো সুযোগ নেই। বলেন, বৈঠকে নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি, কমিশনের প্রস্তুতি ও সরকারের প্রস্তুতির বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কানাডা সাহায্য করবে বলেও জানান আমির খসরু। আসার জন্য আরো বহুবার আসতে হবে, এই আশা শেষ। যারা এই বিষয়গুলোকে নিয়ে রাজনীতিকরণের মাধ্যমে আগামী দিনের তাদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার সুযোগ খুঁজতেছে, দুর্ভাগ্যবশত তাদের সেইটা সফল হওয়ার কোনো সুযোগ নাই। কারণ এইসবের মাধ্যমে, এই ধরনের মিথ্যাচারের মাধ্যমে, এটাকে রাজনীতিকরণের মাধ্যমে মানুষের চোখ অন্যদিকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এবং কারা করেছে এটা সবাই জানে। সারা দেশ নির্বাচনে নেমে পড়ছে, নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে, তৈরি আছে। তো যে বিষয়টা হয় না, এটাকে শুধু শুধু প্রশ্নবিদ্ধ করে তো কোনো লাভ নেই, তাই না? কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের মামলায় মূল অভিযুক্ত ফজর আলী সহ 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়ানোর অভিযোগে 4 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে মুরাদনগরে রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর 5 কিত্তা গ্রামের একটি বাড়িতে দরজা ভেঙে ধর্ষণের অভিযোগে মামলা করেন ভুক্তভোগী নারী। পুলিশ জানায়, ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয়রা এসে অভিযুক্তকে আটক করে ওই নারীকে উদ্ধার করে। এই ঘটনায় অভিযুক্তকে গণপিটুনি দিয়ে ওই নারীর ভিডিও ধারণ করে কয়েকজন ব্যক্তি। পরে ভুক্তভোগী মামলা করলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ওই মেয়ের একটা খারাপ ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে আমরা এটা পর্যালোচনা করার পরে আমরা উক্ত ঘটনার বিষয়ে 5 জন আসামিকে গ্রেপ্তার করি। 5 জন না, 4 জন আসামিকে গ্রেপ্তার করি। তাদের ভিতরে আইনগত ব্যবস্থা পুরোপুরি আছে। তারা এখন আমাদের থানা হাজতে আছে। ফজর আলী মানে আহত ছিল, সে বর্তমানে আমাদের কুমিল্লা পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আছে। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে 24 ঘন্টার মধ্যে সরাতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি ধর্ষণের শিকার নারীকে পর্যাপ্ত নিরাপত্তা ও চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। হাইকোর্টের আদেশে আগামী 15 দিনের মধ্যে মামলার তদন্তের অগ্রগতি জানাতে বলা হয়েছে। আগামী 14 জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন হাইকোর্ট। এদিকে মুরাদনগরের ঘটনায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার করবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রোববার দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। বাংলাদেশের যে কোনো সাধারণ নাগরিকের মতো আমরা সবাই মর্মাহত, ক্ষুব্ধ, এবং আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সাথে ব্যবস্থা নিয়েছে। প্রধান আসামি সহ যারা এই ছবিগুলা ছড়িয়ে দেওয়ার কাজটা করেছে, অত্যন্ত দায়িত্বহীন অপরাধমূলক কাজটা করেছে, সবাইকে গ্রেফতার করা হয়েছে। আপনারা জানেন আমরা ধর্ষণ সংক্রান্ত যে আইন আছে সেটার অ্যামেন্ডমেন্ট করেছি। দ্রুততম সময় আপনারা মাগুরার ক্ষেত্রে আপনারা বিচারও দেখেছেন। এটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনার বিচার করব, এটা আমরা বদ্ধপরিকর। কুমিল্লার মুরাদনগরের ঘটনা রাজনৈতিকভাবে ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি মহল গভীর চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই কথা জানান তিনি। বলেন, নিজের স্বার্থে একজন উপদেষ্টা মুরাদনগরে ক্রমাগত ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন। তাতে আশকারা পেয়ে দুষ্কৃতিকারীরা সমাজবিরোধী নানা অপকর্মে মেতে উঠেছে। এটি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে রাজনৈতিক ফায়দা লোটার কৌশলেরই পুনরাবৃত্তি বলেন উল্লেখ করেন তিনি। বিবৃতিতে অপরাধীদের শাস্তির জোর আহ্বান জানান তিনি। মুরাদনগরের অপকর্মের সাথে আওয়ামী লীগের কর্মী জড়িত, বিএনপির ওপর দায় দেয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নয়াপল্টনে এক জরুরি সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। জানান, গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি ও তাদের হেয় করতে নানান প্রচেষ্টা চালাচ্ছে পতিতরা। মুরাদনগরে যেটা দেখলাম যে সেটা করেছে আওয়ামী লীগের একজন নেতা, একটি হিন্দু পরিবারে গিয়ে যে অপকর্মটি করেছে, আমার মুখ দিয়ে বলতেও সেটা ঘৃণা লাগছে, সেটা আমাদের দলের নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই ধরনের ঘটনা তারা আরো বিভিন্ন জায়গায় করেছে। নানা জায়গায় দোষররা আছে, আপনার দোষরদেরকে গ্রেপ্তার করুন, আইনের আওতায় নিয়ে আসুন, নিয়ে এসে তাদের বিচার করুন। কিন্তু সেটা না করার কারণে, সেটা ধীরগতি হওয়ার কারণে আজকে তারা সাহস পাচ্ছে এবং এই ধরনের একটা জঘন্য অপকর্মে তারা মেতে উঠেছে। স্থানীয় নির্বাচন ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়ে একটা গোষ্ঠী দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রোববার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। বলেন, গণহত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কারকে নির্বাচনের প্রতিবন্ধকতা হিসেবে দাঁড় করানোর চেষ্টা চলছে। এ সময় বিএনপির পরিচয়ে কেউ চাঁদাবাজি করলে তাদের আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, নতুন সদস্য নবায়নের ক্ষেত্রে আওয়ামী লীগের কাউকে দলে নেওয়া হবে না। আর আমরা বিএনপি যদি বলি হবে হবে এবং হবে, একটা জায়গা আছে যে জায়গায় গেলে পরে এই দেশটার উন্নতি হবে, দেশের মানুষের উন্নতি হবে। এইভাবে বড় বড় সমাবেশ করে মানুষের বার্তা বলতে পারি। আমরা চাই এই দেশের শত্রু যারা আছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে সুন্দর এবং সামরিকভাবে গড়ে তুলব। আওয়ামী ফ্যাসিবাদের মতো কেউ আচরণ করলে সব রাজনৈতিক দল মিলে জাতীয় ঐক্যর ডাক দিয়ে তা প্রতিহতের প্রতি আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। রোববার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নিয়ে পরিচিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। বলেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহারের রাজনীতি বন্ধ করে পর্যায়ক্রমে রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন আনতে হবে। এ সময় ভিন দেশি রাজনৈতিক কালচার যাতে আর গড়ে না ওঠে সে বিষয়ে রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান মামুনুল হক। আগামী নির্বাচনে খেলাফত মজলিস ইসলাম ও দেশের স্বার্থে প্রতিটি আসনে দলীয় প্রতীকে অথবা জোটে যোগ দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এবং বাংলাদেশের সকল আসন থেকেই বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতীক, রিকশা প্রতীক নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থীগণ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। যদি প্রয়োজন হয় তাহলে বৃহত্তর কোনো জোট, কোনো অ্যালায়েন্স অথবা নির্বাচনী সমঝোতার মাধ্যমেও বাংলাদেশ খেলাফত মজলিস যদি মনে করে ইসলাম এবং দেশের স্বার্থ অধিকতর রক্ষা হবে, তাহলে সেই চিন্তাও বাংলাদেশ খেলাফত মজলিসের রয়েছে। 19 জুন গুলি করে 3 গোয়েন্দা পুলিশকে আহতের ঘটনায় প্রধান অভিযুক্ত বাপ্পি সহ 3 জনকে গ্রেপ্তার করেছে ডিবি। সংবাদ সম্মেলনে ডিবি দক্ষিণের যুগ্ম কমিশনার নাসরুল ইসলাম জানান, মাদক ব্যবসা সম্পর্কিত গোপন তথ্যের ভিত্তিতে 19 জুন ফকিরাপুল এলাকায় অভিযান চালায় ডিবি। এ সময় একটি প্রাইভেট কারে থাকা বাপ্পি ও তার সহযোগীরা গুলি করে 3 পুলিশ সদস্যকে আহত করে। এরপরই বাপ্পি ও তার সহযোগীদের ধরতে অভিযান শুরু করে গোয়েন্দারা। যশোরের ঘোপের মোড়
এলাকা থেকে একটি বিদেশি পিস্তল সহ বাপ্পিকে গ্রেফতার করে ডিবির একটি টিম। পরে ঢাকায় অভিযান চালিয়ে আরও 2টি বিদেশি পিস্তল সহ 151 রাউন্ড গুলি জব্দ করে ডিবি। এই ঘটনায় এখন পর্যন্ত 12 জনকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘক্ষণ প্রায় 3 ঘন্টা অপারেশন পরিচালনা করার পর আমরা তাকে ভিতর থেকে বের করে এনে গ্রেপ্তার করতে সক্ষম হই। তাকে সহ ওইখান থেকে তাৎক্ষণিকভাবে আমরা ঢাকা শহরে তার ভাড়া বাসার ডেমরা এলাকায় আমরা অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা করে তার তালাবদ্ধ ঘরের কক্ষতে লকারের মধ্য থেকে আরও 2টি পিস্তল, বিদেশি পিস্তল এবং আরও অধিক সংখ্যক গুলি আমরা উদ্ধার করি। সর্বমোট তার কাছ থেকে 3টি বিদেশি পিস্তল এবং 151 রাউন্ড গুলি উদ্ধার করতে আমরা সক্ষম হই। নির্বাচনে অনিয়ম ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিএনপির দায়ের করা শেরেবাংলা নগর থানায় মামলার জামিন নামঞ্জুর করে সাবেক সিসি হাবিবুল আওয়ালকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার বিকেলে সাবেক সিসিকে 3 দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। পরে তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। অসুস্থতা ও সামাজিক মর্যাদা বিবেচনায় আসামি পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করেন আদালত। দেশের যে গণতান্ত্রিক যে আমরা ধারা সৃষ্টি করতে চাচ্ছি সেই ধারাটাকে তারা ব্যাহত করবে, ফ্যাসিস্টদেরকে সহযোগিতা করবে এবং সামনে আমাদের যে একটা গণতান্ত্রিক নির্বাচন বা আমাদের যে গণতান্ত্রিক ধারা সেটাকে সে ব্যাহত করার সে কাজ করবে। তো এই ধরনের ব্যক্তিকে জামিন দেওয়া সমীচীন হবে না। আমরা এই জন্য তার জামিনের বিরোধিতা করছিলাম। বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শোনার পর তাদের জামিনের দরখাস্ত নামঞ্জুর করে তাকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করা। পাবলিক প্রসিকিউটর যে অভিযোগটা দিচ্ছে যে উনি 28% ভোট প্রথম বলছে, পরবর্তী সময় বলছে, কারণ পরবর্তী সময় আফটার কাউন্টিং যখন নাকি দেখা যাবে যে 40% পড়ছে, তখন সব কিছু বিবেচনা করে কাউন্টিং করে উনি 40%-এর কথা বলছে। আর এটা তো আমি বলছি যে এই নির্বাচনটা সরকারের নমিনেটেড ক্যান্ডিডেট এবং সরকারের বিদ্রোহী ক্যান্ডিডেট, এখানে কারো পক্ষে আমার পক্ষপাতিত্ব করার কোনো সুযোগ নাই। অবহেলিত এসএমই খাতকে এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রোববার দুপুরে আন্তর্জাতিক এসএমই দিবস উপলক্ষে আগারগাঁওয়ে বিডা ভবনে এক আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। এসএমই খাতে 27% অনাদায়ী ঋণের কথা উল্লেখ করে ঋণ নির্ভরতা থেকে বের হয়ে আসার তাগিদ দেন বক্তারা। নির্বাচনী ইশতেহার ও জাতীয় সংসদে এই খাতের প্রতিনিধিত্বের প্রস্তাব উঠে আসে আলোচনা সভায়। এ সময় বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, অর্থনীতিতে এসএমই খাতের অবদান 25%-এরও কম। সরকারের নানা উদ্যোগ রয়েছে এই খাত উন্নয়নে। এছাড়া প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী খাত সংশ্লিষ্টদের দক্ষতা বাড়ানোর উপর তাগিদ দেন। নতুন প্রজন্মের যে নীতি কাঠামো হবে সেটাকে এই ঋণ নির্ভরতা থেকে বের হয়ে এসে আমার আর্থিক খাতের এবং আমার যে শুল্ক খাতের যে সুযোগ সুবিধাগুলো আছে এগুলোর বেশি মধ্যে নজর দিতে হবে। ইট ইজ দ্য নিউ জেনারেশন অফ সাপোর্ট পলিসিস টু দ্য এসএমইস। যদি আসলে একটা বড় ইন্ডাস্ট্রি বাংলাদেশে আসতে চায় কিন্তু সে দেখে যে তার ব্যাকওয়ার্ড লিঙ্কেজে তার যে সাপ্লাই সাইড, সেই সাপ্লাই সাইডের পুরোটাই তাকে আমদানি করতে নিয়ে আসতে হচ্ছে, তাহলে শুধুমাত্র আমাদের যে একটা কর্মশক্তি আছে, অনেক বড় একটা লেবার ফোর্স আছে, শুধু লেবার ফোর্সের জন্য ওনারা আসলে বাংলাদেশে আসবেন না। ওনাদেরকে আমাদের এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজের সাপোর্টটা কোনোভাবে দেওয়ার ব্যবস্থা করতে হবে। কক্সবাজারের রামুতে একজন ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার সকাল 10:30টার দিকে উপজেলার
খুনিয়াপানং ইউনিয়নের কম্বোনিয়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, সকালে এক নারীর বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা চালায় আব্দুল মন্নান। সে সময় ওই নারীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে পাশের পাহাড়ে পালিয়ে যায় মন্নান। পরে বিক্ষুব্ধ গ্রামবাসী পাহাড়ে ঘেরাও করে মন্নানকে গণপিটুনি ও কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি নিয়ে সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়ার আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চে এই রায় দেন। এর আগে 27শে জুন শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়। এর আগে গেজেট গ্রহণ করে আদেশ দিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়া। মাননীয় আপিল বিভাগ প্রধান বিচারপতির নেতৃত্বে 3রা জানুয়ারি 2018 তারিখে যে আদেশটি গ্রহণ করেছিলেন জনাব বিচারপতি ওয়াহাব মিয়ার নেতৃত্বে, সেই আদেশটিকে স্থগিত করে দিয়েছেন। একই সাথে নিম্ন আদালতের যে শৃঙ্খলা বিধি আছে তা এই ইন দ্য মিন টাইম যে সময় আছে সেটি কার্যকর থাকবে। এবং একইভাবে আমাদের হাইকোর্ট বিভাগে যে রিট পিটিশনটি শুনানি হচ্ছে সংবিধানের 116 অনুচ্ছেদ নিয়ে, এই শুনানি যথাযথভাবে চলবে। এই 3টি আদেশের মাধ্যমে আজকের এই রিভিউ পিটিশনটি নিষ্পত্তি করা হয়েছে এবং লিভ গ্রান্ট করা হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অনুষ্ঠিত হলো সোশ্যাল বিজনেস একাডেমিয়া ডায়ালগ 2025 এবং 30 ক্লাব কনভেনশন। সেমিনারে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী বলেন, শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নেট কার্বন নির্গমনে সরকারের নানামুখী উদ্যোগ রয়েছে। তিনি বলেন, এই কাজ আরও এগিয়ে নিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 3টি নতুন কেন্দ্র উদ্বোধন করবে। সেখানে উচ্চতর স্তরের সামাজিক ব্যবসা নীতিকে একীভূত করার বিষয়ে গুরুত্বারোপ করা হবে। সেমিনারে শিক্ষা, সরকারের উদ্যোগ এবং সামাজিক ব্যবসা খাত নিয়ে আলোচনা হয়। এতে সমাজের নানান শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। We are particularly focused on the future innovation, especially in business and artificial intelligence and robotics. North South University hosts an advanced AI and robotics lab which fosters innovation through interdisciplinary collaboration. And in the coming months, we are also expecting a lab which is going to be AI and health lab will be established in this campus. দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শেষ হলো 3 দিনব্যাপী এশিয়া প্যাসিফিক ডিরেক্টরস মিটিং, যেখানে অংশ নেয় দেশের 16টি কৃষি বিশ্ববিদ্যালয়ের 3 শতাধিক শিক্ষার্থী। এছাড়া নেপাল, ভুটান সহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের আরও কয়েকজন প্রতিনিধি অংশ নিয়েছে, যাদের মূল লক্ষ্য কৃষিতে তারুণ্যের অংশগ্রহণ ও দক্ষতা উন্নয়ন। 3 দিনের এই কনফারেন্সে উঠে আসে কৃষিতে বিনিয়োগ, উদ্ভাবন ও আধুনিকায়নের প্রসঙ্গ। অংশগ্রহণকারীরা জানান, সনাতন কৃষি থেকে আধুনিকায়নের রূপান্তরের জন্য সবার আগে দরকার এই খাতে শিক্ষা ও দক্ষতার সমন্বয়। কনফারেন্স শেষে সকলের হাতে সনদ তুলে দেওয়া হয়। বৈশ্বিক কৃষির সঙ্গে দেশের তরুণদের পরিচয় করতেই এই আয়োজনের উদ্দেশ্য বলে জানান আয়োজকরা। বাংলাদেশের যে সকল কৃষিভিত্তিক শিক্ষার্থী রয়েছে, যারা গ্র্যাজুয়েট বা আন্ডার গ্র্যাজুয়েটে আছেন বর্তমানে, তারাই মূলত কৃষির ভবিষ্যৎ। লোকালে যে ধরনের কৃষকরা আছে, মাঠ পর্যায়ে যারা কাজ করছে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রজেক্ট করি, তারপরে তাদের সাথে আমরা কোলাবোরেশন করি, তাদের কাজ আমরা দেখি এবং তাদের কাছে তারা কিভাবে আরও ভালো করে করতে পারে সেই বিষয় নিয়ে আমরা কাজ করে থাকি। সাস্টেনেবল ওয়েতে আমাদের ক্লাইমেটকে কিভাবে সাহায্য করতে পারে এবং আমাদের যে এসডিজি গোলস আছে সেগুলোকে কিভাবে আসলে হিট করতে পারে, এই সকল জিনিসগুলো নিয়ে তারা শিখছে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ।
ইরানের রাজধানী তেহরানের এভিন কারাগারে ইসরায়েলি হামলায় ৭১ জন নিহত হয়েছে। যুদ্ধবিরতির আগে গত ২৩ জুন ইসরায়েলি হামলায় তারা নিহত হন। ইরানের বিচার বিভাগের বরাত দিয়ে এই তথ্য তুলে ধরেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। জানা গেছে, হামলায় নিহতদের মধ্যে কারাগারের প্রশাসনিক কর্মীদের পাশাপাশি আটককৃত বন্দী এবং সেনাবাহিনীতে কর্মরত কিছু তরুণও ছিলেন। এই হামলা এমন এক সময় হয়েছিল যখন ইসরায়েল ইরান ১২ দিনের সরাসরি সংঘর্ষের পরে যুক্তরাষ্ট্রের আহ্বানে যুদ্ধবিরতিতে পৌঁছায়। বেঁচে থাকা বন্দীদের তেহরানের অন্যান্য কারাগারে স্থানান্তর করা হয়েছে। এভিন কারাগারে মূলত রাজনৈতিক বন্দীদের রাখা হতো। এছাড়া এই কারাগারে বহু বিদেশি নাগরিকও বন্দী রয়েছেন। থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল রাজধানী ব্যাংকক। প্রতিবেশী দেশ কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিরোধকে ঘিরে থাই প্রধানমন্ত্রী ফোনালাপ ফাঁসের পর শুরু হওয়া এই বিক্ষোভে সামিল হয়েছেন হাজার হাজার মানুষ। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে ২০২৩ সালের ফিউ থাই পার্টি ক্ষমতায় আসার পর এটি সবচেয়ে বড় বিক্ষোভ। আশঙ্কা আছে গণ আন্দোলনের জেরে ভেঙে যেতে পারে অভ্যন্তরীণ সংকটের কারণে চেপে থাকা পেতংতার্নের জোট সরকার। ঘটনায় সূত্রপাত গেল মে মাসে। এ সময় বিতর্কিত সীমান্ত অঞ্চলে সংঘাতে জড়ায় থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাবাহিনী। এর এক পর্যায়ে থাই প্রধানমন্ত্রী পেতেংতার্নের কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান সিনেটের প্রেসিডেন্ট হুন সেনের ফোনালাপ ফাঁস হয়। এ সময় এক থাই সেনা কর্মকর্তার সমালোচনা করেন প্রধানমন্ত্রী। রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে, দীর্ঘদিন দেশের রাজনীতিতে প্রভাব খাটানো থাই সেনাবাহিনীকে নিয়ে আলোচনার জেরে জনগণের বিরাগ ভাজন হয়ে ওঠেন ৩৮ বছর বয়সী পেতেংতান সিনাও এত্রা। ভারতের উত্তরাখণ্ডে আকস্মিক পাহাড়ি ঢলে প্রাণ গেছে কমপক্ষে ২ জনের। নিখোঁজ ৭ জন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ৪ ধাম যাত্রা। এনডিটিভি জানিয়েছে, উত্তরাখণ্ডের উত্তর কাশীতে স্থানীয় সময় রোববার ভোরে আকস্মিক পাহাড়ি ঢল ও ভূমিধস হয়। এতে বিলীন হয়ে যায় নির্মাণাধীন একটি হোটেল প্রাঙ্গণে শ্রমিকদের ক্যাম্প সাইট। ঘটনার সময় সেখানে ১৯ জন শ্রমিক ছিলেন। ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে ১৮ কিলোমিটার দূরে যমুনা নদীর তীর থেকে উদ্ধার করা হয় ২ জনের মরদেহ। ভারতের আবহাওয়া বিভাগ সোমবার পর্যন্ত ২ দিনের জন্য সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা রেড অ্যালার্ট জারি করেছে উত্তরাখণ্ডে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার শুনানি বাতিল করেছে জেরুজালেম আদালত। কূটনৈতিক ও নিরাপত্তা ইস্যুতে নেতানিয়াহুর আবেদনের পর চলতি সপ্তাহে শুনানি বাতিল করেন আদালত। সম্প্রতি এই মামলাকে নেতানিয়াহুর বিরুদ্ধে অপপ্রচার বলে দাবি করেন ট্রাম্প। শনিবার ইসরায়েলি আইন প্রণেতাদের তীব্র সমালোচনা করেন তিনি। তবে মামলার শুনানি বাতিলের পেছনে ট্রাম্পের প্রভাব আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। ঘুষ জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ২০২০ সালে নেতানিয়াহুর বিচার কাজ শুরু হয়। কয়েক দফা আদালতের শুনানিতে হাজিরাও হয়েছেন তিনি। অন্যদিকে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে মধ্যপ্রাচ্যকে মহান করে তুলবে। বরিশালে কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এই উপলক্ষে অনূর্ধ্ব-১২, অনূর্ধ্ব বালক বালিকাদের 6A সাইড, প্রেসার হান্টার, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ধারাভাষ্য সহ নানান ইভেন্টের আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রিকেট অনুরাগী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বরিশাল বিভাগ থেকে আরও বেশি করে খেলোয়াড় তুলে আনার পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে বলে জানান সভাপতি। বরিশালের খেলার মাঠের অবস্থা দেখেও দুঃখ প্রকাশ করেছেন বিসিবি সভাপতি। দ্রুত স্টেডিয়ামটির উন্নয়ন কাজ শেষ করে খেলার আয়োজনের তাগিদও দেন তিনি। উদ্বোধন শেষে সভাপতি আরও বলেন, বিভাগের সব জেলা মিলিয়ে যখন দল হবে তখন ঢাকার দিকে আর তাকিয়ে থাকতে হবে না।
আমরা খুব চেষ্টা করছি যে কিভাবে এই মাঠ উন্নয়ন করে আমরা কিভাবে বরিশালকে আরও অ্যাক্টিভ ক্রিকেট বিভাগ হিসাবে আমরা পরিচালনা করতে পারি। কেননা আমার আস্তে আস্তে খুব শুনতে কষ্ট হচ্ছিল যে 10 বছর 20-15 বছর ধরে এখানে লিগ হয় না। একটা লিগ যদি না হয়, একটা ছেলের সাথে আপনি অবিচার করছেন। আমরা এখানে সোহাগ গাজী, এখানকার কামরুল, এখানকার প্লেয়ারদের নিয়ে আমরা গর্ব করি, কিন্তু আমরা এটা ভেবে লজ্জা পাই না যে কত হাজার হাজার ক্রিকেটার আমরা নষ্ট করে দিয়েছি না খেলার হওয়ার কারণে। এখানে সাকিব দারুণ ক্রিকেটার, যে কোনো দলের একাদশেই খেলার যোগ্যতা রাখে, তবে দেশের চলমান পরিস্থিতিতে তাকে দলে নেওয়া যাচ্ছে না। গ্লোবাল টি20তে যাবার আগে সংবাদ মাধ্যমে এমনটা জানিয়েছেন রংপুর রাইডার্স টিমের ম্যানেজার শানিয়ান তানিম। ওনাকে যে নিতে চাইনি তাও না, কিন্তু আমরা সবাই দেশের সিচুয়েশন জানি, সার্কামস্ট্যান্সেস জানি। সাকিব ভাই at any point of time will be in the starting 11 অথবা যে কোনো ফ্র্যাঞ্চাইজের, বাট উইথ দ্য কারেন্ট সিচুয়েশন অ্যান্ড দ্য সার্কামস্ট্যান্সেস আমাদের ওগুলোর পরিপ্রেক্ষিতে দেখে আমরা তাকে হয়তো এবার নিতে পারিনি। অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফির দ্বিতীয় টেস্টের ইংল্যান্ড স্কোয়াডে ফিরেছেন পেসার জাফর আর্চার। এই টেস্ট দিয়ে দীর্ঘ 4 বছর পর ইংল্যান্ডের জার্সিতে লাল বলের ক্রিকেটে ফিরেছেন বার্বাডোজে জন্ম নেওয়া এই পেসার। 2021 সালের ফেব্রুয়ারিতে আহমেদাবাদে ভারতের বিপক্ষেই শেষবার টেস্ট খেলেছিলেন আর্চার। এরপর একের পর এক ইনজুরিতে সাদা পোশাকে আর মাঠে নামা হয়নি তার। 2019 সালে অভিষেকের পর থেকে মাত্র 13 টেস্ট, 31 ওয়ানডে ও 34টি টি20 খেলেছেন এই গতি তারকা। গেল 22 জুন কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাসেক্সের হয়ে ডারহামের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল বলের ক্রিকেটে ফিরেছেন আর্চার। এরপর ডাক পেয়েছেন টেস্ট দলেও। 2 জুলাই এজবাস্টনে ভারতের বিপক্ষে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় টেস্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট হারের পর টিভি আম্পায়ার আদ্রিয়ান হোলস্টকের বিরুদ্ধে পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ের সমালোচনা করে শাস্তি পেলেন ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি। ম্যাচ ফির 15% জরিমানা সহ 1 ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনি। সরাসরি আম্পায়ারের দিকে আঙ্গুল তোলায় আইসিসি কোড অফ কন্ডাক্টের 2.7 অনুচ্ছেদ ভেঙেছেন উইন্ডিজ কোচ। এমন অপরাধে সাধারণত ম্যাচ ফির 50% পর্যন্ত এবং 1 কিংবা 2 ডিমেরিট পয়েন্ট দেওয়ার নিয়ম আছে। যদিও গেল 24 মাসের প্রথমবার এমন অপরাধ করায় লঘু শাস্তি পেলেন স্যামি। ম্যাচ রেফারি জাভেগান শ্রীনাথের দেয়া অভিযোগ ও শাস্তি মেনে নিয়েছেন বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক। আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের জন্য শাস্তি দাবি করেছিলেন ক্যারিবিয়ান অধিনায়ক রোস্টন চেজো। তবে কোচের মতো তাকে কোনো শাস্তির মুখোমুখি হতে হয়নি। এদিকে যাকে নিয়ে এত অভিযোগ, সেই আদ্রিয়ান হোলস্টকই সিরিজের বাকি 2 টেস্টের আনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন। এবারে ফুটবলের প্রসঙ্গ। 4 বছর পর লিওনেল মেসির পাওনা প্রায় 6 মিলিয়ন ইউরো পরিশোধ করবে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা, বাংলাদেশি মুদ্রায় যা 85 কোটি টাকারও বেশি। 2020 সালে বার্সেলোনার সঙ্গে মেসির শেষ চুক্তি অনুযায়ী কিস্তিতে 48 মিলিয়ন ইউরো পাবার কথা ছিল। যদিও কাতালান ক্লাবটির আর্থিক সংকটের কারণে শেষ কিস্তির টাকা বকেয়া থাকে। শুধু মেসি নয়, স্যামুয়েল উমতিতি, সার্জিও বুস্কেটস, ফিলিপে কুতিনহো, ওসমান দেমবেলে ও সাবেক ম্যানেজার রোনাল্ড কোম্যানের মতো আরও কয়েকজন খেলোয়াড় ও কোচের পারিশ্রমিকও বকেয়া ছিল। মূলত করোনা ভাইরাস মহামারীর সময় বার্সার এই আর্থিক সংকট শুরু হয়। তৎকালীন ক্লাব সভাপতি জোসেফ মারিয়া বার্তামেও করোনা পরবর্তী আর্থিক বিষয়াদি সামলাতে হিমশিম খাওয়ায় মেসিকেও তখন ধরে রাখা সম্ভব হয়নি। LM10-এর বকেয়া পরিশোধের বিষয়টি এতদিন আড়ালে থাকলেও সম্প্রতি স্প্যানিশ গণমাধ্যম খবর বার্সার সবশেষ মেসির বকেয়া পরিশোধের প্রস্তুতি নিয়েছে।
শেষ করছি এখন চারদিকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।